জার্নাল এন্ট্রিজ এর একটা কমপ্লিট সাম করাবো, ঠিক আছে? আমরা এখন কি করাবো, এখন আমরা জার্নাল এন্ট্রিজ এর কমপ্লিট একটা সাম করাবো। তো তোমাদের বারবার করে বলে দিচ্ছি যে আমরা যে জার্নাল এন্ট্রি করব তার জন্য আমাদের এই জার্নাল এন্ট্রি প্রপার অর্থাৎ খুব ভালো মতো শিখতে গেলে আমাদের যে বেসিক অ্যাকাউন্টিং নামে যে 7টা ক্লাস আছে সেই 7টা ভিডিও ভালো করে দেখতে হবে, এবং জার্নাল এন্ট্রির কয়েকটা জার্নাল আমরা করেছি সের উপর বেস করে 3টে ভিডিও করেছি। তাহলে টোটাল আমরা এখনো পর্যন্ত 10টা ভিডিও প্রোভাইড করেছি। 10টা ভিডিও মোটামুটি ধরতে পারো 12 থেকে 13 ঘন্টার ভিডিও, এই 10টা ভিডিও মিলে। তো ওই ভিডিওগুলি দেখার পর আমি এখন যে কমপ্লিট সামটা করাবো ওই ভিডিও তোমরা একবার দেখে নাও, আমি করার আগে তোমরা করে ফেলতে পারবে। তো বারবার তোমাদের বলা হচ্ছে ওই ভিডিওটা আগে তোমরা দেখে নাও, তারপর এই জার্নাল এন্ট্রিটা করো। বলে দিই, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি না, আমাদের যে অ্যাকাউন্টিংটা হয়, ঠিক আছে, অ্যাকাউন্টিং করার দুটো প্রসেস আছে, ঠিক আছে, দুটো প্রসেস মানে দুটো কনসেপ্ট বলতে পারো, ঠিক আছে। দুটো কনসেপ্টটা কি, মানে আমাদের যে অ্যাকাউন্টসের যে রুল হয়, আমাদের যে অ্যাকাউন্টসের যে রুল হয়, এই যে অ্যাকাউন্টসের যে রুল হয়, অ্যাকাউন্টসের দুটো রুল হয়, ঠিক আছে, দুটো রুল। একটা রুল হচ্ছে তোমার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, একটাকে বলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। কি লিখলাম? ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে। আরেকটাকে কি বলে? আরেকটাকে বলে মডার্ন অ্যাপ্রোচ। কি লিখলাম? মডার্ন অ্যাপ্রোচ। একটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। আচ্ছা, এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা কি বলে? এটা হচ্ছে ব্রিটিশ রুল, ঠিক আছে, ব্রিটিশ রুল, ব্রিটিশ রুল, ঠিক আছে। আর এটাকে কি বলে? এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে আমেরিকান রুল বা আমেরিকান অ্যাপ্রোচ বলতে পারো, ঠিক আছে, আমেরিকান রুল বা আমেরিকান অ্যাপ্রোচ, ঠিক আছে। আর এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা ব্রিটিশ রুল এটাকেই বলা হয় গোল্ডেন রুল, এটাকেই বলা হয় গোল্ডেন রুল। এবার তোমাদের মনে প্রশ্ন হলো, স্যার আমরা কোন রুলটা ফলো করি? আপনাদের যে জার্নাল যে দুটো ভিডিও দিলেন সেটা আপনি কোন রুল ফলো করেছেন? কোন রুল ফলো করেছেন? ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ফলো করেছেন নাকি মডার্ন অ্যাপ্রোচ ফলো করেছেন? দেখো, ট্র্যাডিশনাল কেন ফলো করব আমরা? ট্র্যাডিশনাল কি কারণে ফলো করব? মডার্ন, এখন যে যুগ চলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আমরা সবসময় মডার্নটাকে ফলো করব। তো আমরা মডার্নই ফলো করি, ঠিক আছে। দেখবে স্কুল বলো বা কোচিং সেন্টার, বিভিন্ন কোচিং সেন্টার বলো, ম্যাক্সিমাম স্টুডেন্ট সব ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ মানে গোল্ডেন রুলই শেখে, ঠিক আছে, গোল্ডেন রুল শেখে। ওরা যে অ্যাকাউন্টে ক্লাস 11 যখন পড়ছে ফার্স্ট ক্লাস থেকেই ওরা গোল্ডেন রুল শেখে, ফার্স্ট ক্লাস থেকে। আমরা কি ফার্স্ট ক্লাসে শিখছি? আমরা ফার্স্ট ক্লাস থেকে গোল্ডেন রুল শিখছি না। আমরা কত নম্বর ক্লাস? এটা অ্যাকাউন্টিং কত নম্বর ক্লাস? প্রথমে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং একটা ক্লাস হয়েছে, তারপর 7টা বেসিক টার্ম হয়ে যাবে, তাহলে 7 আর 1 8টা, জার্নাল এন্ট্রি দুটো ভিডিও হয়েছে, মানে 10টা ভিডিও হয়ে গেছে। তাহলে এটা 11 নম্বর ভিডিও, ঠিক আছে, এটা 11 নম্বর ভিডিও। দেখো আমরা 9 10 11, ঠিক আছে, 9 10 11 এই ভিডিওতে আমরা জার্নাল শিখছি, ঠিক আছে। তার আগে তো আমরা শিখিনি, আমরা তার আগে অ্যাকাউন্টেন্সির বেসিক কনসেপ্ট গুলো শিখেছি, ঠিক আছে। তো আমরা কোন রুল অ্যাপ্লাই করি? আমরা কিন্তু মডার্ন রুল অ্যাপ্লাই করি। এবার তোমাদের প্রশ্ন হলো, স্যার আপনি কেন গোল্ডেন রুল অ্যাপ্লাই না করে মডার্ন রুল মানে আমেরিকান রুল অ্যাপ্লাই করেন? দেখো, আমাদের টার্গেট তো শুধু নয় 11 এর শুধু জার্নাল করা। আমার কি টার্গেট কি শুধু 11 এর অ্যাকাউন্টস করা? আমার টার্গেট হচ্ছে 11 এর অ্যাকাউন্টস যতগুলো চ্যাপ্টার সেটা করা, তার পাশাপাশি 12 এর চ্যাপ্টার করা, তারপর গ্র্যাজুয়েশন করা, তারপর তো কত কোর্স আছে, মাস্টার্স করা, ঠিক আছে, এমবিএ আছে, কত প্রফেশনাল কোর্স আছে, সেই সমস্ত করা। সেখানে কোথাও দেখবেন তোমার ট্র্যাডিশনাল রুল, মডার্ন ট্র্যাডিশনাল রুল বা ব্রিটিশ রুল বা গোল্ডেন রুল অ্যাপ্লাই করা হয়। তোমরা এরপরে যখন অ্যাকাউন্টস চ্যাপ্টার করবে তোমরা এই কনসেপ্ট কখনোই মাথায় রাখবে না, সব সময় দেখবে এই কনসেপ্ট আমেরিকান রুল। তোমরা যাও না গ্র্যাজুয়েশনে, যাও না বিকম, যাও না বিকমে, সব দেখবে কোথায় ট্র্যাডিশনাল রুল অ্যাপ্লাই করা হবে, মাথায় আসবেই না ট্র্যাডিশনাল রুল, সব সময় মাথায় আসবে এটা। অর্থাৎ সব সময় মাথায় কি আসবে? এই ক্যাপিটাল, লায়াবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ, এই কনসেপ্টটাই আসবে, এছাড়া কোনো কনসেপ্টই আসবে না। তো সুতরাং এই রুলটা, এইটাকে বলে বেকার রুল, এটাকে বলে বেকার রুল। আমি তো এই রুলটাকে একদম ফলোই করি, বেকার মোস্ট থার্ড ক্লাস রুল এটা। সবচেয়ে ভালো রুল হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ বা আমেরিকান রুল। সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে এটা বুঝতে খুব সুবিধা হবে, স্টুডেন্টরা খুব ভালো মতো বুঝতে পারে এই রুলটা, ঠিক আছে। এই রুলটা আমি একদমই পছন্দ করি, আমার একদমই ভালো লাগে না, আমার সবচেয়ে বেস্ট রুল লাগে এই রুলটা। তো কেন? তোমাদের বেনিফিটের কথা ভেবেই কিন্তু আমি এই রুলটার কথা বলেছি। এমন তো না আমি শুধু জার্নাল শিখবো এই রুলে, ট্র্যাডিশনাল রুলে, আর তারপরে যাতে অ্যাকাউন্টসের যত চ্যাপ্টার আছে সব শিখবো আমি তোমার মডার্ন অ্যাপ্রোচে, মডার্ন আমেরিকান রুল। এটা কেন? আমি শিখবো তো একটাই শিখবো, স্যার তাহলে সবাই এটা শিখলো, তাহলে আমরা শিখবো। আরে আমরা এটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট বলে দেবো, থিওরিটিক্যাল কনসেপ্ট বলে দেবো। আচ্ছা, পরীক্ষায় যে তোমাদের যে অঙ্ক দেবে, পরীক্ষায় যদি জার্নাল দেয় তোমাকে পরীক্ষায় কোথাও লিখে দেবে না, পরীক্ষায় কোথাও লিখে দেবে না ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ করতে না মডার্ন অ্যাপ্রোচ করতে, কোথাও লিখে দেবে না ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ করো বা মডার্ন অ্যাপ্রোচ, কখনো লিখে দেবে না। তোমাকে জার্নাল করতে, তুমি জার্নাল করবে, ঠিক আছে, তুমি ট্র্যাডিশনাল করো বা মডার্ন করো। তো আমরা মডার্নটাকে ফলো করব। আশা করি বুঝতে পেরেছো আমরা কোন অ্যাপ্রোচটা করব, কেন করব, সমস্ত ডিটেইলস তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। আর যারা ট্র্যাডিশনাল করো আমি সবাইকে বলছি ফিউচারের কথা ভেবে, আমি 11 এর কথা বলছি না, ফিউচারের কথা ভেবে তোমরা মডার্নটাকে ফলো করো।
তোমরা মডার্নটাকে ফলো করো, তোমরা বেনিফিট পাবে, কিছু হলেও বেনিফিট পাবে, ঠিক আছে? তো যাই হোক, এই মডার্নটা শেখানোর জন্যই কিন্তু আমি এতদিন 7টা যে বেসিক টার্ম শিখিয়েছি, ঠিক আছে? তো না জানি সমস্ত স্টুডেন্ট গুলো এই জিনিসগুলো কবে শেখে, ঠিক 11 এর মাঝামাঝি গিয়ে শেখে এই জিনিসগুলো, আর তোমরা 11 এর ফার্স্ট ক্লাস থেকে এইগুলো শিখছো, কিছু তো বেনিফিট পেয়েছো। আচ্ছা যাই হোক, আমরা আগের ক্লাস থেকে বলেছিলাম অ্যাসেটস, ঠিক আছে? অ্যাসেটস আর এক্সপেন্সেস, ঠিক আছে? অ্যাসেটস আর এক্সপেন্সেস, তাহলে কি হবে আমাদের ফুল অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে? আমাদের হোল যে অ্যাকাউন্টেন্সি আছে সে কিন্তু ক্লাস 11 না, যতদিন তোমরা অ্যাকাউন্টেন্সি করবে, ঠিক আছে? সেটা এই বছর না, তোমরা আজ থেকে 50 বছর 100 বছর যত বছরই পড়ে যাও না কেন, ঠিক আছে? এই নিয়মটা চলেই আসছে। অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট করো, অ্যাসেট আর এক্সপেন্সকে বাড়াতে গেলে কি করব? ডেবিট। আর এই অ্যাসেট আর এক্সপেন্স যদি আমরা কমাই তাহলে কি করব? ক্রেডিট, ঠিক আছে? এই রুলটা তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, ঠিক আছে? আর কি বলেছিলাম তাহলে? অ্যাসেট এক্সপেন্সেস হলো, আর একটা কি বলেছিলাম? লায়াবিলিটি, আর একটা বলেছিলাম লায়াবিলিটি ক্যাপিটাল আর হচ্ছে রেভিনিউ, লায়াবিলিটি ক্যাপিটাল রেভিনিউ, ঠিক আছে? এই জিনিসগুলোকে বাড়াতে গেলে কি করব, আর এই জিনিসটা কমাতে গেলে কি করব, ঠিক আছে? এইগুলোকে বাড়াতে গেলে কি করব, এইগুলোকে কমাতে গেলে কি করব? দেখো উল্টোটা হয়, পুরোপুরি এর উল্টো। দেখো এইটাকে বাড়াতে গেলে কি করি স্যার? এটাকে বাড়াতে গেলে ডেবিট করেছিলেন, তাহলে এটাকে বাড়াতে গেলে অপোজিট করব, অপোজিট। তাহলে এটাকে বাড়াতে গেলে কি করব? ক্রেডিট করব, ঠিক আছে? আর এইগুলোকে কমাতে গেলে কি করেছিলাম স্যার? এইগুলোকে কমাতে গেলে ক্রেডিট করেছিলেন, তাহলে এইগুলোকে কমাতে গেলে এই ক্রেডিটের অপোজিট ডেবিট করব। তার মানে আশা করি বুঝতে পারলে, তোমাদের মাথায় ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি তোমাদের বারবার বলেছিলাম তোমাদের যে রেজিস্টার আছে, তোমাদের যে অ্যাকাউন্টেন্সি কপি আছে, সেই কপিটা নেবে, কপিটা ফার্স্ট পেজে লিখে রাখবে, মানে এটা কোনোদিন ভুললে চলবে না। অ্যাকাউন্টেন্সি যতদিন পড়বে এটা তোমার মাথার মধ্যে রাখতে হবে, তার অ্যাকাউন্টিং যতদিন পড়বে না এটা তোমার মাথার মধ্যে রাখতেই হবে, ঠিক আছে? এরপর যতক্ষণ কাজ করবে তখন তোমাদের এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তো অ্যাসেট আর এক্সপেন্সকে বাড়াতে গেলে ডেবিট আর কমাতে গেলে ক্রেডিট, ঠিক আছে? লায়াবিলিটি ক্যাপিটাল রেভিনিউ বাড়াতে গেলে ক্রেডিট, কমাতে গেলে ডেবিট। বলো, আরে আমি বলছি তুমি সামনে বলার চেষ্টা করো, সেটাই আমাকে এখন দেখতে পাচ্ছ না, তো বলার চেষ্টা করো না। কি বললাম? অ্যাসেট এক্সপেন্সকে বাড়াতে গেলে ডেবিট, কমাতে গেলে ক্রেডিট, লায়াবিলিটি ক্যাপিটাল রেভিনিউ এইগুলোকে বাড়াতে গেলে ক্রেডিট, কমাতে গেলে ডেবিট। ব্যাস, এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে গেলে আর কিচ্ছু জানার দরকার নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। তো এইবার কি করব? সবই তো বোঝানো হয়ে গেল, এবার আমরা একটা কমপ্লিট জার্নাল এন্ট্রি করব, ঠিক আছে? কিভাবে কমপ্লিট জার্নাল এন্ট্রি করতে হয় সব বলে দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা করব তার আগে জার্নালের দাগটা কেটে নিই, এরকম দাগ হবে জার্নালে। তো আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই। এখানে লিখছি ডেট, এখানে লিখব পার্টিকুলারস, ডেট, এখানে লিখব পার্টিকুলারস, এখানে লিখব এফ মানে লেজার ভ্যালু, এখানে লিখব রুপিস, এখানে লিখব রুপিস, এখানে লিখব ডেবিটেড ডিআর, ক্রেডিটেড সিআর, ঠিক আছে? উপরে লিখতে হয় ইন দা বুকস অফ, উপরে লিখব কি? ইন দা বুকস অফ। আর এখানে লিখব জার্নাল। তাহলে দেখতে পারলে জার্নালের ছকটা প্রফর্মাটা কেমন হবে? প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ ডট 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 লিখবো, তারপর লিখবো জার্নাল, ঠিক আছে? জে ও ইউ আর এন এ এল, জার্নাল, ঠিক আছে? এবার এখানে লিখলাম, দেখো ডেটের ঘর করেছি, তারপর পার্টিকুলার এখানে একটু বড় হবে, তারপর এখানে লিখি এল এ, ছোট্ট একটা ঘর হবে, এটা বলে এল এ। এই এল এর ফুল ফর্ম হচ্ছে লেজার ভ্যালু, লেজার ভ্যালু। জাস্ট দাগটাই কাটতে হয়, কোনো কাজ লাগবে না, কিছু লিখতে হয় না, এখানে জাস্ট দাগটা কাটতে হয়। তারপর এখানে রুপিস, এখানে রুপিস, এখানে উপরে লিখো ডেবিট, এখানে লিখো ক্রেডিট। এবার আমরা কোশ্চেনটা পড়ে নিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা পড়ে নিচ্ছি মানে কি? কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা কোশ্চেনটা স্ক্রিনশট তুলে নাও, খাতায় টুকে নিও কোশ্চেনটা, ঠিক আছে? তো আশা করি কোশ্চেনটা দেখে নিয়েছো। তো কোশ্চেনটা একবার বলে দিই, উপরে কি বলেছে? বলেছে অ্যানালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন, স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্ট এন্ড স্টেট হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড এন্ড হুইচ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল এন্ড মডার্ন রুল। দেখো এই তো বলে দিয়েছে কোশ্চেনটা, এত কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই, আমরা এই অঙ্কটা জার্নাল করব, ঠিক আছে? এত কিছু করতে হবে না, আমরা শুধু এই অঙ্কটা ডাইরেক্ট জার্নাল করব, ঠিক আছে? ডাইরেক্ট জার্নাল করব, কারণ আমরা এতদিন শিখে নিয়েছি কোন অ্যাকাউন্ট কি হয়, সব ডিটেইলসে শিখে নিয়েছি। মানে অ্যানালাইসিস বলছেন, অ্যানালাইসিসের ট্রানজাকশন, কোন অ্যাকাউন্ট ডেবিট হবে কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এটা আমরা এতদিন শিখে নিয়েছি, সুতরাং ডিটেইলসে অত আলোচনা করে লাভ নেই। এখন আমরা এই অঙ্কটা জার্নাল করব। তবে কোন রুলে জার্নাল করব বারবার বলেছি, আমরা কিন্তু গোল্ডেন রুল ফলো করি না, আমরা মডার্ন রুলে করব, ঠিক আছে? আমরা মডার্ন রুল ওয়াইজ জার্নাল করব। তো দেখো 1 নম্বর পয়েন্ট এক একটা করে বলছি। 1 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে? 1 তারিখ, মানে 1 তারিখ না, এখানে তো তারিখ বলে দেয়, তারিখ বলে দেয়নি, বলেছে 1 নম্বর বলেছে। কি বলেছে? বলেছে যে মানুষ স্টার্টেড হার বিজনেস, তার মানে বিজনেসটা কার বিজনেস বলেছে? এখানে বিজনেসটা কে স্টার্ট করছে? স্যার বিজনেসটা স্টার্ট করছে মানু, বিজনেসটা স্টার্ট করছে হচ্ছে মানু স্টার্টেড হার বিজনেস উইথ ক্যাশ অ্যামাউন্টিং টু রুপিস 1,50,000। মানে মানু 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আমি যদি তোমাদের বলি বলো ব্যবসায় কি আসছে,
বিজনেসে কি আসছে স্যার, বিজনেসে ক্যাশ টাকা আসছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, বিজনেসে কি আসছে, বিজনেসে ক্যাশ আসছে। দেখো একটা একটা করে বলে দিই, এখানে লিখে দিই তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়। এক নম্বরটা তাহলে বিজনেসে কি আসছে স্যার, বিজনেসে ক্যাশ আসছে, বিজনেসে ক্যাশ আসছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, তাই তো অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, একটা তো লিখলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা, কত টাকা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, 1.5 লাখ টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1.5 লাখ টাকা, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1.5 লাখ টাকা। টু, টু তো হবে না, জার্নাল করার নিয়ম এরকম ক্যাশ অ্যাকাউন্ট ডট 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 দিয়ে ডেবিট লিখো, টাকাটা ডেবিটের পরে লিখে দিলাম 1.5 লাখ টাকা। এইবার দেখো বিজনেসে যে 1.5 লাখ টাকা আসলো, কিন্তু 1.5 লাখ টাকাটা কে দিল, বিজনেসে এই 1.5 লাখ টাকাটা কে দিল স্যার, বিজনেসে 1.5 লাখ টাকা বিজনেসের মালিক দিল। তো বিজনেসের মালিক বিজনেসকে যদি কিছু দেয় তাকে কি বলে, ক্যাপিটাল বলে। ডিটেইলসে বোঝানো হয়েছে কেন ক্যাপিটাল বলে, ঠিক আছে। তো বুঝতে পারলে বিজনেসের মালিক বিজনেসকে 1.5 লাখ টাকা দিল, তার মানে ক্যাপিটাল হলো তোমার 1.5 লাখ টাকা। তার মানে ক্যাপিটালও বাড়ছে, ক্যাপিটাল টাকা ছিল না, ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল তো বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখো টুটা ইকুয়ালস, জায়গা ছেড়ে লিখতে হয় টুটা, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা, 1.5 লাখ টাকা, এইটার ঘরে লিখো 1.5 লাখ টাকা। আচ্ছা এই ন্যারেশনটা লিখতে হয়, ন্যারেশনটা সবসময় আরম্ভ করতে হয় বিইং, কি দিয়ে আরম্ভ করব, বিইং, লিখো বিইং বিজনেস স্টার্টেড, বেশি বড় লিখতে হয় না, বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, মানে ক্যাশ টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করলো, ঠিক আছে। তো এক নম্বর পয়েন্টটা হয়ে গেল। এবার 2 নম্বরে চলে আসবে, 2 নম্বরে চলে আসবে, দেখো 2 নম্বরটা কি বলেছে পড়ে নাও। 2 নম্বরটা বলেছে পারচেসেস আ কম্পিউটার ফর রুপিস 20,000 ইন ক্যাশ। কি পারচেস করেছে স্যার, কম্পিউটার পারচেস করেছে। তো কি বলেছে, কম্পিউটার পারচেস করেছে। তা কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে এক ধরনের অ্যাসেট। কেন অ্যাসেট, কেন আজকে যদি একটা ব্যবসায়ী একটা কম্পিউটার কেনে, কেন কম্পিউটার কিনবে, হিসাব করতে পারা যায়, অ্যাকাউন্টস করার জন্য কম্পিউটার কিনবে, ঠিক আছে। তো কম্পিউটারটা কি এক ধরনের অ্যাসেট, মানে আজকে যে কম্পিউটার কিনবে সেটা বহু বছর ব্যবহার করতে পারবে, আরে 2-3 বছর ব্যবহার করতে পারবে। আর আমরা কি বলেছি, যেই জিনিসটা ফিউচার ব্যবহার করতে, যেই জিনিসটার বেনিফিট আমরা ফিউচার পাবো তাকে তো অ্যাসেট বলে, তাহলে কম্পিউটার হচ্ছে একটা অ্যাসেট। তাহলে বিজনেসে কি আসবে স্যার, বিজনেসে কম্পিউটার আসবে, বিজনেসে কম্পিউটার আসবে, তাহলে কম্পিউটার তো বিজনেসের অ্যাসেট, তাই তো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। এবার দেখো এই যে কম্পিউটারটা কিনলো, কম্পিউটার কিসে কিনেছে, ক্যাশ টাকায় কিনেছে নাকি বাকিতে কিনেছে, এখানে কোশ্চেনে কি বলেছে, এখানে বলেছে কম্পিউটারটা যে কিনেছে না তার বদলে 20,000 টাকা ক্যাশে কিনেছে, ক্যাশে। তার মানে কি হচ্ছে, কোম্পানি থেকে বা বলতে পারো বিজনেসের ক্যাশ বাক্স থেকে 20,000 টাকা ক্যাশ বেরিয়ে যাচ্ছে। আর ক্যাশ তো আমরা জানি অ্যাসেট, ক্যাশ তো আমরা জানি অ্যাসেট, তাহলে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে জার্নালটা দেখতে পাচ্ছ কম্পিউটার ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে এখানে জার্নাল লিখবো কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা কম্পিউটার কত টাকা দিয়ে কিনেছে স্যার, 20,000 টাকা দিয়ে, সরি হ্যাঁ 20,000 টাকা দিয়ে কিনেছে, 20,000 টাকা দিয়ে কম্পিউটার কিনেছে। তাহলে ন্যারেশন লিখবো কি, লিখো ন্যারেশন লিখো বিং কম্পিউটার পারচেজ, বিং কম্পিউটার পারচেজ ইন ক্যাশ, বিং কম্পিউটার পারচেজ ইন ক্যাশ। 3 নম্বর, 3 নম্বর পয়েন্টটা দেখো, 1 নম্বর হলো 2 নম্বর হলো, 3 নম্বর পয়েন্টটা কি বলেছে, বলেছে পারচেজ গুডস ফর ক্যাশ। আমরা কি বলেছি, আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলেছে, অ্যাকাউন্টেন্সিতে গুডস পারচেজ করাকে বলা হয় পারচেজ। আমাদের অ্যাকাউন্টেন্সিতে পারচেজ কথাটা তখনই ব্যবহার করা হবে যদি গুডস কেনা হয়। তো এখানে বলে দিই যে গুডস কিনেছে, তাহলে গুডস কিনলে কি কথা ব্যবহার করা হবে, পারচেজ কথাটাকে ব্যবহার করা হবে, পারচেজ। আর আমরা আগেও বলেছি, কিছুক্ষণ আগেই বললাম পারচেজ হচ্ছে বিজনেসের এক ধরনের খরচ, পারচেজে বিজনেসের এক ধরনের খরচ, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। এইবার দেখো এই যে গুডস কিনেছে এটা কি নগদ টাকায় কিনেছে না বাকিতে কিনেছে, নগদে কিনেছে না বাকিতে কিনেছে, অর্থাৎ ক্যাশে কিনেছে নাকি ধারে কিনেছে, স্যার ক্যাশে কিনেছে। তো ক্যাশে কিনলে তো বিজনেসের ক্যাশ কমে যাবে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তো জার্নাল লেখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, জার্নাল লেখো পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 15,000 15,000 15,000 15,000। তো ন্যারেশন লেখো, ন্যারেশনে লিখবে কি বিং গুডস পারচেসেস, দেখো বিং গুডস পারচেসেস, বিং গুডস পারচেসেস ইন ক্যাশ, গুডস পারচেসেস ইন ক্যাশ। তো হয়ে গেল এটা 3 নম্বর পয়েন্টটা হয়ে গেল, কিছু নেই একদম ইজি।
তা এই যে জার্নাল গুলো দেখো, আমার যে ভিডিও গুলো, যে 10টা ভিডিও আগে আছে যারা দেখেছে কারোর বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? বুঝতে হবে, শুধু ডাইরেক্ট এই ভিডিও দেখলে তো বুঝতে অসুবিধা হবে, মানে এইগুলো সব ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে। 4 নম্বর কি হচ্ছে, পারচেজ গুডস ফ্রম ইমানা। ইমানার থেকে 30,000 টাকার গুডস পারচেজ করা হয়েছে, ভালো করে দেখবে। 4 নম্বর কি বলেছে, গুডস পারচেজ করা হয়েছে কার থেকে, ইমানার থেকে গুডস পারচেজ হয়। এইমাত্র বললাম আমাদের অ্যাকাউন্টেন্সিতে পারচেজ কথা তখনই ব্যবহার করা হবে যখন গুডস কেনা হবে। তো এখানে তো বলেছে গুডস কিনেছে, তাহলে গুডস কিনলে পারচেজ কথাটা ইউজ করা হবে। তো পারচেজ তো আমাদের খরচ, খরচ বাড়ছে মানে ডেবিট হচ্ছে। তো বুঝতে পারলে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, এটা তো বুঝতে পারলাম পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট। এবার কোশ্চেনটা পড়ে দেখতে হবে আমরা যে গুডস কিনেছি সেটা কি নগদে কিনেছি নাকি বাকিতে কিনেছি। স্যার এখানে বলেছে গুডসটা যে কিনেছি না ইমানাত থেকে কিনেছি। দেখো কি বলেছে, হ্যাঁ ইমানাত থেকে গুডস কিনেছি। তার মানে আমরা যদি কারোর থেকে গুডস কিনি, তাহলে সেটাকে কি বলে, আমরা যদি কোনো ব্যক্তির থেকে গুডস কিনি, ঠিক আছে, তাহলে সে ধারেই কিনেছি। আরে এখানে কোশ্চেন তোমরা বলতে পারো স্যার এখানে ধারে কিনেছি, ক্রেডিট কথাটা তো বলে দেয়নি। হ্যাঁ একদম, এই অঙ্কে ক্রেডিট কথাটা একদমই বলে দেয়নি। তো আমরা বলে দিচ্ছি এটা ধারেই কিনেছি, ঠিক আছে? যখন কোনো পার্টির নাম তখনই লেখা থাকবে, যদি ধারে কেনা হয়, মাথায় রাখবে না। তোমরা ভাববে হয়তো এখানে তো লিখে নি, আগেরটা যেমন বলেছিল পারচেজ গুডস ইন ক্যাশ, না ক্যাশ বলে দিয়েছিল, তার মানে স্যার এখানে তো বলে দেয়নি যে ক্যাশে কিনেছে। তো এখানে বলে দিয়েছে যে গুডসটা যে কেনা হয়েছে কার থেকে কেনা হয়েছে, ইমানাত থেকে। যখন কারোর থেকে গুডস কেনা হয়, তখন তাকে বুঝে নিতে হবে সেটা আমরা ধারেই গুডস কিনেছি। আর যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে কি বলে, ক্রেডিটার্স বলে। তাদেরকে কি বলে, ক্রেডিটার্স বলে। তো তুমি এখানে ক্রেডিটার্সও লিখতে পারো, বা আমাদের এখানে ক্রেডিটার্সটার নাম কি, ইমানা। এখানে আমাদের ক্রেডিটার্সটার নাম কি, ইমানা হচ্ছে ক্রেডিটার্স। আর কিছুক্ষণ আগে বললাম ক্রেডিটার্স হচ্ছে আমাদের লায়াবিলিটি। কেন, ইমানাকে পেমেন্ট করতে হবে, এটা আমার কাছে একটা লায়াবিলিটি বা অব্লিগেশন। তার মানে লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে লিখব পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু ইমানা অ্যাকাউন্ট। কত টাকা বলেছে, ইমানা থেকে কত টাকার গুডস কিনেছে, 30,000 টাকা। ইমানা থেকে 30,000 টাকার গুডস কেনা হচ্ছে। লিখো কি ন্যারেশন, লিখো বিং গুডস পারচেজেস ফ্রম ইমানা। তো বুঝতে পারলে ব্যাপারটা, ইমানাত থেকে গুডস কেনা, কার থেকে গুডস কেনা হয়েছে, ইমানাত থেকে। যখনই বলে দেবে কোনো ব্যক্তির থেকে, যখনই কোনো নাম উল্লেখ থাকবে তার মানে তোমরা বুঝবে ধারে, ঠিক আছে? নাম কখন বলে দেবে, নাম তখনই বলে দেবে যদি ধারে কেনা হয়, তখনই নাম বলে দেবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এবার 5 নম্বর পয়েন্টে চলে আসো। বলে সোল্ড গুডস ফর ক্যাশ টু শবনম। দেখো এখানে আবার একটু অন্যরকম দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। আমি বলেছি আমাদের অ্যাকাউন্টে সেল কথা তখনই ইউজ করা হবে যদি বলা হয় গুডস সোল্ড লেখা থাকা মানে সেল। তার মানে আমাদের অ্যাকাউন্টেন্সিতে সেল কথাটা তখনই ব্যবহার করা হয় যদি গুডস সোল্ড করা, তাহলে গুডস সোল্ড করা হয় তাহলে সেল কথাটা ইউজ করা হবে। তাহলে সেল মানে কি, সেল হচ্ছে বিজনেসের এক ধরনের ইনকাম মানে রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। কাকে গুডস বেচেছি, স্যার গুডস গুলো বেচা হয়েছে শবনমকে। কিসে, যেমন আগের অঙ্কটা বলেছিল ইমানাত থেকে গুডস কিনেছিল, কিন্তু পরিষ্কারভাবে বলে দেয়নি ইমানাত থেকে ক্যাশে কিনেছিল নাকি ধারে কিনেছিল। আমরা ধরে নিয়েছিলাম ধারে কিনেছে, শুধু নাম আছে মানে ধারে। এখানে যেমন পরিষ্কারভাবে বলে দিয়েছে শবনমকে গুডস বেচেছে ক্যাশে, ঠিক আছে? যদি এখানে ক্যাশ কথাটা না বলেই তো তার মানে আমরা ধরে নিতাম ধারে গুডস বিক্রি করা হচ্ছে। এখানে তো পরিষ্কারভাবে কোশ্চেনে বলে দিয়েছে যে শবনমকে ক্যাশে গুডস বেচেছে। তার মানে শবনমকে যদি ক্যাশে গুডস বেচে তার মানে কি, বিজনেসে ক্যাশ এসছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাই লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট, লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা বলেছে, দেখো শবনমকে কত টাকার গুডস পেয়েছে, স্যার শবনমকে 20,000 টাকার গুডস পেয়েছে। তাহলে এখানে লিখো 5 তারিখে লিখো, মানে নাম্বার 5 এরটা হচ্ছে 20,000। তাহলে লিখো ন্যারেশনটা লিখো বিং গুডস সোল্ড to Sabnam in cash, ঠিক আছে? তাহলে 5টা হয়ে গেল, ঠিক আছে? এখন অনেক পয়েন্ট বাকি আছে, 18টা পয়েন্ট আছে, 18টা পয়েন্ট, সবাই 5টা পয়েন্ট হলো। এবার আমরা এখানে মুছে নিই, নাহলে ধরবে না, ঠিক আছে? তারপর 5টা আমরা করছি। আচ্ছা এবার 6 নম্বরটা করব। 6 নম্বরটা কি বলেছে,
দেখো 6 নম্বরটা লিখছি, 6 নম্বরটা বলেছে সোল্ড গুডস টু অনুষ্কা, ঠিক আছে, সোল্ড গুডস টু অনুষ্কা অন ক্রেডিট ₹50,000। এখানে আমি পরিষ্কারভাবে বলে দিই সোল্ড গুডস টু অনুষ্কা, তো নতুন করে বলার কিছু নেই। গুডস বেচাটাকে অ্যাকাউন্টসে বলা হয় সেল, ঠিক আছে, অ্যাকাউন্টসে সেল কথা তখনই ইউজ করা হয় যদি গুডস বেচা হয়। তার মানে একটা তো হয়েছে সেলস, ঠিক আছে, একটা হচ্ছে সেলস। সেলস হলে বিজনেসের রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তো এটা একটা হলো। আর কাকে গুডস বেচেছি আমরা? গুডস গুলো অনুষ্কাকে বেচেছি। গুডস গুলো কাকে বেচেছি? অনুষ্কাকে। আমরা কি বলেছি? কাউকে যদি আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে, তো অনুষ্কা হচ্ছে আমার ডেটার, অনুষ্কা হচ্ছে আমাদের ডেটার। আর আমি বলেছিলাম যদি পার্টির নাম বলে দেয় তখন কিন্তু ডেটার্স লেখা যায় না, মানে পার্টির নাম বলে দিলে ডেটার্স লিখবো না। তো অনুষ্কা হচ্ছে ডেটার্স, ডেটার্স হচ্ছে আমার অ্যাসেট, ডেটার্স আমাদের অ্যাসেট। এক্ষেত্রে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হয়। তো যার নাম লিখবো অনুষ্কা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, অনুষ্কা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? অনুষ্কা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তো দেখো কি কত টাকা বলে? 50,000, 50,000। কত লিখবে? 50,000, 50,000। তো এটা ন্যারেশন তোমরা নিজেরাই লিখে নাও, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও। কি লিখবে? একই ন্যারেশন লিখবে। প্রথমে ন্যারেশন লিখতে গেলে তো বিইং দিয়ে আরম্ভ করতে, তোমাকে প্রথমে লিখতে হবে বিইং, তারপর কি লিখবে? আমরা অনুষ্কাকে গুডস বেচি, তাহলে লিখবে বিইং গুডস সোল্ড টু অনুষ্কা। কি বললাম? বিইং গুডস সোল্ড টু অনুষ্কা, এইটুকু লিখলেই হবে, বেশি লিখতে হবে না। বিইং গুডস সোল্ড টু অনুষ্কা। ন্যারেশন তোমরা লেখা প্র্যাকটিস করো, কিছুই নেই, একই জিনিস। আচ্ছা 6 নম্বর হয়ে গেল, এবার 7 নম্বর, ঠিক আছে। 7 নম্বরের তারিখটা দিয়ে দিই, তারিখ তো নেই এখানে, জাস্ট নম্বরিং করেছি, তারিখ বলে দেয়, অন্যান্য নম্বরে তোমরা তারিখ পাবে। 7 কি বলেছে? বড় ক্যাশ ফ্রম নিপে ₹50,000। বড় মানে কি? বড় মানে বলতে পারো ধার করা, বড় মানে ধার করা। তার মানে নিপেনের থেকে, মানে এই যে বিজনেসটার কথা বলছি, এই বিজনেসটা নিপেনের থেকে ধার করেছে, ঠিক আছে। এই বিজনেসের কাছ থেকে টাকা ধার করেছে, এই বিজনেসটা, এই বিজনেসের টাকার দরকার ছিল, এই বিজনেসে যা টাকা মালিক যা টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে ব্যবসা চলছিল না, আরো টাকা দরকার ছিল, সেই টাকাটা কাছ থেকে ধার করেছে? নিপেনের থেকে টাকা ধার করেছে। আচ্ছা টাকা ধার করলে কি হবে? আরে টাকা ধার করাকেই তো বলে লোন নেওয়া। আরে কারোর থেকে যদি আমরা টাকা ধার করি তাকে তো বলতে পারি আমার ধরো আজকে টাকার দরকার, তাহলে তো কারোর থেকে টাকা ধার করে সেই ব্যাংকের থেকেও টাকা ধার করতে পারি, বা অন্য কোনো রিলেটিভ ফ্রেন্ড, ঠিক আছে, বা প্রতিবেশী কারোর থেকে টাকা ধার করতে পারি। যার থেকে টাকা ধার করেছে আলটিমেটলি লোনই তো হচ্ছে, তাই না? কারোর থেকে টাকা ধার করে সেটা তোমার লোনই হয়। একটা তো বুঝতে পারলে লোন, তবে এই লোনটা কার থেকে নিয়েছি? স্যার এই লোনটা নিপেনের থেকে নিয়েছে, টাকা দরকার ছিল, আপনি নিপেনের থেকে টাকা ধার করেছেন, মানে বলতে পারেন নিপেনের থেকে লোন নিয়েছেন। তার মানে কি বলবো? এটাকে বলতে পারি লোন ফ্রম নিপেন। কি লিখতে পারি? লোন ফ্রম নিপেন, ঠিক আছে। তো দেখো আমরা কি বলেছি? আমাদের ব্যবসায় বারবার একটা কথাই বলেছি, আমাদের বিজনেসে মালিক যদি কিছু দেয় তাকে বলে ক্যাপিটাল। মালিক ছাড়া অন্য কোনো পার্টি, বলতে পারো বাইরের লোক, মালিক ছাড়া অন্য কোনো লোক বা বলতে পারো বাইরের লোক যদি আমাদের ব্যবসায় টাকা দেয় তাকে কি বলে? লাইবিলিটি। লাইবিলিটি কাকে বলে? বিজনেস যদি, মানে বিজনেসে যদি মালিক কিছু কন্ট্রিবিউট করে তাকে ক্যাপিটাল বলে, মালিক ছাড়া আর অন্য কেউ যদি কোনো কিছু কন্ট্রিবিউট করে তখন তাকে বলে লাইবিলিটি। তো এটা তো আমাদের লাইবিলিটি, এটা বুঝতেই পারছো, লোন ফ্রম নিপেন লাইবিলিটি। এক্ষেত্রে লাইবিলিটি বাড়ছে, আগে তো ছিল না, এখন নতুন করে তৈরি হলো। তাহলে লাইবিলিটি বাড়ছে মানে কি? লাইবিলিটি বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। আচ্ছা এবার নিপেনের থেকে ধার হয়ে যায়, নিপেনের থেকে টাকা ধার করলে তো ব্যবসার ক্যাশ ব্যবসায় টাকাটা আসবে। তো আমি যদি কারোর থেকে টাকাটা ধার করি সে তো টাকাটা দেবে, টাকাটা দিলে তো আমার পকেটে টাকাটা ঢুকবে, তাহলে বিজনেসের ক্যাশ ব্যবসায় ক্যাশ চলে আসছে। ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট। জার্নাল কি লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম নিপে, টু লোন ফ্রম নিপে। কত টাকা? কত টাকা? দেখো টাকাটা বলেছে কত, এখানে টাকাটা বলে দিয়েছে 50,000 টাকা। 50,000, 50,000। তো ন্যারেশন কি লিখবে? ন্যারেশন লিখো বিইং লোন টেকেন ফ্রম নিপে। কি লিখবে? বিইং লোন টেকেন ফ্রম নিপে। লোনটা কাছ থেকে নিয়ে নিপেনের থেকে, তাহলে লিখবে বিইং লোন টেকেন ফ্রম নিপে। আচ্ছা এবার কি বলেছে? রিসিভড ক্যাশ ফ্রম অঙ্কিত, রিসিভড ক্যাশ ফ্রম অঙ্কিত। অঙ্কিতের থেকে 50,000 টাকা পাওয়া গেছে। কার থেকে? অঙ্কিতের থেকে 50,000 টাকা পাওয়া গেছে। 8 নম্বর লিখলাম 50,000 টাকা পাওয়া গেছে। কার থেকে? স্যার অঙ্কিতের থেকে 50,000 টাকা পাওয়া গেছে। তো অঙ্কিতের থেকে যে 50,000 টাকা পাওয়া যায় তার মানে বিজনেসে কি এসেছে? স্যার বিজনেসে টাকা এসেছে। অঙ্কিতের থেকে 50,000 টাকা পাওয়া গেছে মানে বিজনেসে তো ক্যাশই এসেছে, টাকা পাওয়া গেছে মানে বিজনেসে ক্যাশই এসেছে। এটা
এটা একটা হলো, এটা একটা হলো, এবার এটা একটা হচ্ছে বিজনেসে ক্যাশ এসছে, ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, অ্যাসেট বেড়েছে মানে কি, কার থেকে টাকাটা পাওয়া গেছে স্যার, নিপের থেকে টাকা পাওয়া গেছে, নিপে, এখানে লিখলাম নিপে, এখানে কি লিখলাম নিপে, নিপের থেকে টাকা পাওয়া গেছে। তো সরি এটা নিপেন ভুল লিখেছি, কোশ্চেনে একটু পড়তে ভুল হয়েছে, এটা নিপেন হবে না, এটা ছিল অঙ্কিত, কার থেকে টাকা পাওয়া গেছে, অঙ্কিতের থেকে টাকা পাওয়া গেছে। আচ্ছা আমরা কার থেকে টাকা পাই, কি মনে হয় আমরা কার থেকে টাকা পাই, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদের কাছ থেকে টাকা পাই, যাদেরকে আমরা ধারে গুডস বেচি, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদের কাছ থেকে টাকা পাই। তার মানে এবার তোমরা বলতে পারো স্যার অঙ্কিতকে কবে ধারে গুডস বেচেন, অঙ্কিত থেকে টাকা পায়, এখানে বলে দেয়নি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু মিস্টেক আছে, ঠিক আছে, এখানে আগে অবশ্যই লেখা হয়েছিল অঙ্কিতের থেকে ধারে গুডস কিনেছি, ঠিক আছে, সরি অঙ্কিতকে আমরা ধারে গুডস বেচেছি। আমরা কাদের থেকে টাকা পাই, আমরা সবসময় ডেটার্সের থেকে টাকা পাই, মাথায় রাখবে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদের কাছ থেকে টাকা পাই। তো এখানে কোশ্চেনে বলে দেয়নি, এখানে কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল, এখানে কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল যে, আচ্ছা এরপরে 8 নম্বর করাবো। 8 নম্বরটা কি বলেছে তোমরা দেখো, এখানে লেখা আছে রিসিভ ক্যাশ ফ্রম অঙ্কিত রুপিস 50,000, এটা অঙ্কিত হবে না, এটা তোমরা অনুষ্কা করে দাও, এটা ভুল লেখা আছে, এটা অনুষ্কা হবে। তাহলে অনুষ্কার থেকে আমরা কত টাকা পেয়েছি, 50,000 টাকা। তা অনুষ্কার থেকে যখন 50,000 টাকা পেয়েছি, তাহলে বিজনেসে কি এসেছে, তাহলে বিজনেসে ক্যাশ এসেছে, ক্যাশ তো বেড়েছে, ক্যাশকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই আমরা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা, কি লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত বললাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করলাম আমরা 50,000 টাকা। এইবার দেখো টাকাটা কার থেকে পেয়েছি, অনুষ্কা থেকে, না অঙ্কিত ভুল লিখেছি, এটা অনুষ্কা হবে, এটা অনুষ্কা, টাকাটা পেয়েছি অনুষ্কার থেকে। এবার খোঁজো, তোমরা বোঝার চেষ্টা করো অনুষ্কা কে ছিল, অনুষ্কা কে ছিল স্যার, অনুষ্কা আমাদের এই বিজনেসের ডেটার ছিল। কেন ডেটার ছিল, দেখো এখানে লেখা ছিল অনুষ্কা ডেটার ছিল, কি করে বলতাম ডেটার ছিল, অনুষ্কাকে আমরা ধারে ঘুষ পেয়েছি, কাউকে যদি আমরা ধারে ঘুষ পেয়ে তার থেকে আমরা টাকা পয়সা পাবো না, অবশ্যই পাবো, কাউকে ধারে ঘুষ পেয়ে তার থেকে তো অবশ্যই টাকা পাবো। তো অনুষ্কাকে ধারে ঘুষ পেয়েছিলাম, ও এখন টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, কত টাকা ফেরত দিয়ে দিয়েছে, অনুষ্কা 50,000 টাকা, 50,000 টাকা ফেরত দিয়ে। আচ্ছা এখানে 50,000 টাকা করো না, এখানে না, এখানে কত করে দেবো, এখানে একটু অ্যামাউন্টটা গন্ডগোল আছে, এখানে একটু অ্যামাউন্টটা গন্ডগোল আছে, এটা 50,000 টাকার জায়গায় তোমরা করো 30,000 টাকা। অর্থাৎ অনুষ্কার থেকে আমরা কত টাকা পেয়েছি, অনুষ্কার থেকে আমরা 30,000, এখানে 50,000 টাকা লিখলাম, 50,000 টাকা কোশ্চেনে ভুল ছিল, এটা তোমরা 30,000 টাকা করে দাও, কত টাকা, 30,000 টাকা করে দাও। তো অনুষ্কার থেকে আমরা 30,000 টাকা পেয়েছি, তাই তো, অনুষ্কাকে আমরা 50,000 টাকার গুড পেয়েছিলাম, অনুষ্কা 30,000 টাকা দিয়ে দিয়েছে, তার মানে অনুষ্কা থেকে 30,000 টাকা পেয়ে গেছি, মানে অনুষ্কার ব্যালেন্স বাড়বে না কমবে, অনুষ্কার কাছে 50 পেতাম, অনুষ্কা 30 দিয়ে দিতাম, অনুষ্কার ব্যালেন্স তো অবশ্যই কমবে, ঠিক আছে। অনুষ্কা হচ্ছে আমার ডেটা, ডেটার মানে অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, তাহলে এখানে কি লিখবো, টু অনুষ্কা, টু অনুষ্কা অ্যাকাউন্ট, টু অনুষ্কা এখন কত হবে 30,000 টাকা। তার মানে বুঝতে পারলে, দেখো 6 নম্বরে বলেছিল অনুষ্কাকে আমরা 50,000 টাকার কোর্স ধারে বেচেছি, ঠিক আছে, ও বলেছিল পরবর্তী সময় টাকা দিয়ে দেবে, ঠিক তারপরে দেখো 8 নম্বরে আছে অনুষ্কার থেকে আমরা 30,000 টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি, অনুষ্কার থেকে আমরা 30,000 টাকা পেয়েছি। তো অনুষ্কার থেকে টাকা পেলে কি হবে, আমাদের বিজনেসে ক্যাশ এসেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি হবে, ডেবিট করতে, তাই ক্যাশ ডেবিট করেছে। কার থেকে টাকা পেয়েছি, অনুষ্কার থেকে, অনুষ্কা কে ছিল আমার কোম্পানির ডেটা, ঠিক আছে, যার থেকে টাকা পাই তার ব্যালেন্স তো কমাতে হবে, ঠিক আছে, যার থেকে টাকা পাই তার ব্যালেন্স তো কমাবো, তার মানে কত টাকা কমালাম, 30,000 টাকায় কমাবো, অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, তো হয়ে গেল। নারেশন কি লিখবে, বিং ক্যাশ রিসিভ ফ্রম অনুষ্কা রুপিস 30,000, বিং ক্যাশ রিসিভ ফ্রম অনুষ্কা রুপিস 30,000। আচ্ছা এর পরের পয়েন্টটা কি বলেছে, এর পরের পয়েন্টটা বলেছে পেড ক্যাশ টু ইমানা। দেখো মনে করার চেষ্টা করো, একটু মনে করার চেষ্টা করো, তোমরা কত নম্বর পয়েন্টটা দেখবে, তোমরা 4 নম্বর পয়েন্টটা দেখো, 4 নম্বর পয়েন্টটা কি ছিল, ইমানার থেকে ধারে গুডস কিনেছিলাম, কার থেকে ধারে গুডস কিনেছিলাম স্যার, ইমানার থেকে ধারে গুডস কিনেছিলেন, যার থেকে ধারে গুডস কিনি তাকে টাকাটা দিতে হবে, তো তাকে টাকাটা দিতে হবে। এবার আমরা কি বলেছে, এইবার পয়েন্টটা বলে দিয়েছে 9 নম্বর বলেছে আমরা ইমানাকে টাকা দিয়েছি, কত টাকা, 20,000 টাকা দিয়েছি। তো ইমানাকে টাকা দিলে, ইমানাকে টাকা দিলে বিজনেসে ক্যাশ বাক্সে টাকাটা চলে যাচ্ছে, তো ক্যাশ বাক্স, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট চলে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। আচ্ছা টাকাটা কাকে দিয়েছি স্যার, যার থেকে ধারে গুডস কিনেছিলাম তাকে এখন টাকা দিচ্ছি, অর্থাৎ ইমানাকে টাকাটা দিচ্ছি, ইমানা আমার কোম্পানির ক্রেডিটার, ইমানা হচ্ছে আমার কোম্পানির ক্রেডিটার, ক্রেডিটারকে টাকাটা দিচ্ছি, মানে ইমানাকে টাকা দিচ্ছি, ইমানাকে, ইমানা হচ্ছে আমার কোম্পানির ক্রেডিটার, ইমানাকে টাকা দিলে ইমানার ব্যালেন্স বাড়াবো না কমাবো, আরে যে আমার কাছে টাকা পেতো তাকে টাকা দিয়ে দিচ্ছি, টাকা দিয়ে দিলে তো তার ব্যালেন্সটা কমে যাবে, তাই তো, তার ব্যালেন্সটা কমে যাবে। আমার কাছে কেউ ধরো 50,000 টাকা পেতো, তাকে আমি 30,000 টাকা দিয়ে দিলাম, কেউ 50 পেতো তাকে 30,000 টাকা দিয়ে দিলাম, অবশ্যই ব্যালেন্স কমাতে হবে।
ঠিক আছে তো? তার মানে ইমানা হচ্ছে ক্রেডিটার, ক্রেডিটারকে কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, ক্রেডিটারকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তো বুঝতে পারলে আমরা কিন্তু সবসময় পয়েন্ট অফ ভিউ বিজনেসের পয়েন্ট থেকে ভাববো। ঠিক আছে, আমি ধরো বিজনেস, ধরো আমার ধরো এটা টাটা কোম্পানি, টাটা কোম্পানি ধরো ইমানার থেকে 50,000 টাকার গুডস কিনেছিল। ঠিক আছে তো? তার মানে 50,000 টাকার গুডস ধারে কিনেছিল, তো ইমানা টাটা কোম্পানি ক্রেডিটার। ঠিক আছে তো? এবার ধরো ইমানাকে 30,000 টাকা কদিন পর দিয়ে দিল টাটা কোম্পানি, তার মানে তো আর 50,000 টাকা তো পায় না ইমানা, এখন 30,000 টাকা পেমেন্ট করে দিল, বাকি 20,000 টাকা পায়। তার মানে কি ক্রেডিটার কমে গেল, ক্রেডিটারকে কমাতে গেলে ডেবিট করতে হয়। যার নাম কি লিখবো, ইমানা ডেবিট ক্যাশ ক্রেডিট। তো লিখো 9 নম্বর লিখো ইমানা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ইমানা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা পেমেন্ট করেছে ওকে ইমানাকে, ইমানাকে কত পেমেন্ট করা হয়েছে, 20,000 টাকা, ইমানাকে 20,000 টাকা পেমেন্ট করা হয়েছে। আচ্ছা, ন্যারেশন কি লিখবে, লিখবে বিং ক্যাশ পেড টু ইমানা। এবার 10 নম্বর, এবার 10 নম্বর কি বলেছে, বলেছে উইথড্র ক্যাশ ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ। আগেও বলেছি উইথড্র, উইথড্র মানে কি তোলা, উইথড্র মানে কি তোলা। কি তুলেছে স্যার, ক্যাশ তুলেছে। কি তুলেছে, ক্যাশ তুলেছে। তো ক্যাশ তো আমাদের অ্যাসেট, কি ক্যাশ আমাদের, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। তো এই যে হলো ক্যাশ, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ তোলা হয়েছে, ক্যাশ তুলেছে মানে অ্যাসেট কমে গেছে, ক্যাশ তুলেছে মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয় স্যার, ক্রেডিট করতে হবে। ঠিক আছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে। এবার কি বলেছে, কেন টাকা তুলেছে বিজনেসের ক্যাশ বাক্স থেকে, কেন টাকা তুলেছে, পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজন। আমি বলেছিলাম বিজনেসের মালিক নিজের প্রয়োজন মানে পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে যদি ব্যবসার ক্যাশ বাক্স থেকে টাকা তুলে তাকে ড্রয়িংস বলে। ড্রয়িংস কাকে বলে, ধরো আমি ধরো একটা ব্যবসার মালিক, আমার প্রয়োজন, আমার যখন যা প্রয়োজন আমি ব্যবসার ক্যাশ বাক্স থেকে টাকা তুলতে পারি, তো ব্যবসার ক্যাশ বাক্স থেকে নিজের প্রয়োজন টাকা তুললে তাকে ড্রয়িংস বলে। তার মানে এখানে কি লিখবো, ড্রয়িংস, এখানে কথাটা চলে আসবে কি ড্রয়িংস। তো ড্রয়িংস কিসের মধ্যে পড়ে, ক্যাপিটালের মধ্যে পড়ে। ড্রয়িংস কি কোন পার্টের মধ্যে পড়ে, ক্যাপিটালের মধ্যে পড়ে। তো দেখো এখানে ক্যাপিটাল বাড়ছে না কমছে, স্যার এখানে ক্যাপিটাল কমছে। মালিক ব্যবসা শুরু করার সময় যে টাকাটা নিয়ে সেটা ক্যাপিটাল, এবার মালিকের প্রয়োজন টাকাটা তুলে নিল, তো ক্যাপিটাল কমেই গেল, তাহলে এখান থেকে ক্যাপিটাল কমে গেল, ড্রয়িংস কমে যাওয়ার ক্যাপিটালটা কমে গেল। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল কমে গেলে কি হয়, ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে জার্নাল কি লিখবো, জার্নাল লিখো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কি লিখবো, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000 5,000, এখানে লিখবো 5,000 5,000। তো ন্যারেশন লিখো বিং ক্যাশ উইথড্রন, বিং ক্যাশ উইথড্রন। ঠিক আছে, বিং ক্যাশ উইথড্রন ফর পার্সোনাল ইউজ। দেখো বিং ক্যাশ উইথড্রন ফর পার্সোনাল ইউজ। আচ্ছা 10 হলো, এবার 11 নম্বর চলে আসে, 11 নম্বরে চলে আসে। এবার দেখো এইগুলো কিন্তু তোমাদের করতে হবে না, এগুলো হচ্ছে রাফ, এগুলো হচ্ছে রাফ বলে এখানে লিখি, যেগুলো হচ্ছে রাফ, এইগুলো নিজের বোঝার জন্য। ঠিক আছে, তো করতে হবে মেইনলি এটা, এইগুলো হচ্ছে রাফ। 11 নম্বর কি বলেছে, ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, কেউ যদি বিজনেস করে তার তো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কেউ যদি বিজনেস করে অবশ্যই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা দরকার। তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে তুমি মনে করো নিজেরা যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কি হবে, স্যার ঘর থেকে টাকা নিয়ে যাব, ঘরে যে ক্যাশ বাক্সে টাকা থাকে সেই টাকাটা নিয়ে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তাহলে ঘরের টাকাটা চলে যাবে, ঘরের থেকে টাকাটা কমে যাবে, টাকাটা চলবে, টাকাটা বসবে কোথায়, মানে টাকাটা কোথায় থাকবে, টাকাটা ব্যাংকে যাবে। আবার বলছি, ঘরের থেকে টাকা নিয়ে গেলে, ঘরে ধর তুমি ধরো একটা অ্যাকাউন্ট খুলবে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, তুমি বাড়ির থেকে 1,000 টাকা নিয়ে গেলে, ঘর থেকে 1,000 টাকা চলে গেল, টাকাটা গেল কোথায়, স্যার ব্যাংকে গেল। তো মানে এখানে বলেছে বিজনেস একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে বিজনেস থেকে, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে যাচ্ছে, অ্যাসেট কে বেরিয়ে যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। টাকাটা কোথায় যাচ্ছে, এখন টাকাটা ব্যাংকে বসছে, টাকাটা চলে গেল কোথায়, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে ব্যাংকে চলে গেল, তাহলে ব্যাংক তো আমাদের অ্যাসেট, ব্যাংক তো আমাদের অ্যাসেট, মানে অ্যাসেট বেরিয়ে যাচ্ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। জার্নাল লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, জার্নাল লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, 11 নম্বর পয়েন্টে টাকাটা বলেছে কত, 10,000 10,000 10,000 10,000। ন্যারেশন লিখো, এই ন্যারেশনটা কি লিখবে, লিখবে বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, এটা লিখতে পারো, বা এখানে যেটা বলেছে সেটাই লিখতে পারো। কি লিখতে পারো, বিং, ও এটাই লিখতে পারো, এটাই, নতুন কিছু নয়, বিং ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, এটাই লিখে দাও, নতুন কিছু লিখে দরকার নেই।
12 নম্বর কি বলেছে, 11 নম্বর হয়ে গেল, ঠিক আছে 11 নম্বর হয়ে গেল। 12 নম্বর কি বলেছে দেখো, ঠিক আছে এটা রাফ, এটা বোঝার জন্য, এটা এক্সামে কখনো এটা করতে হবে নিজের বোঝার জন্য, ঠিক আছে। 12 নম্বর কি বলেছে, উইথড্রল ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, অফিসের প্রয়োজন, ঠিক আছে অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তোলা হবে। আগেরটা কি করলাম, নিজের প্রয়োজনে টাকা তোলা, নিজের প্রয়োজন টাকা তোলা তাহলে ড্রয়িং বলে, এবার অফিসের প্রয়োজন টাকা তোলা, কার প্রয়োজনে, অফিসের প্রয়োজনে। আচ্ছা অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলেছে, তো ব্যাংকের থেকে টাকা তুললে কি হবে স্যার, ব্যাংকের ব্যালেন্স কমিয়ে যাবে, ব্যাংকের ব্যালেন্স কমিয়ে যাবে। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। আচ্ছা ব্যাংকের ব্যালেন্স কমে গেল, ব্যাংকের ব্যালেন্স কমে কোথায় যাবে, ব্যাংকের থেকে টাকা তুলে কোথায় যাবে, বিজনেসের ক্যাশ বাক্সেই আসবে। মানে কি বললাম, ব্যাংক বিজনেসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকাটা তুলেছো, বিজনেসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলেছো, ব্যাংকের থেকে টাকা তুলে কোথায় আসবে, বিজনেসেই আসবে ক্যাশ বাক্সে, বিজনেসের ক্যাশ বেরিয়ে যাবে। এক্ষেত্রে কি হবে, বিজনেসের ক্যাশটা বেরিয়ে যাবে। ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে মানে ডেবিট। জার্নাল আমি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, জার্নাল লেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে টাকাটা বলে দিয়েছি কত, ব্যাংকের থেকে টাকা দিলে 5000 টাকা, এটা অ্যানসার হবে, মানে অ্যামাউন্টটা হবে 5000, 5000। তো ন্যারেশনটা লিখে দাও, কি লিখবে, বিং ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাংক, বিং ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাংক, হয়ে গেল 12 নম্বর, ঠিক আছে। আচ্ছা এবার 13 নম্বরটা দেখো কি আছে, টোটাল তো 18টা পয়েন্ট, যে 12টা পয়েন্ট হলো, এখন 6টা পয়েন্ট বাকি আছে। এবার 13 নম্বর, 13 নম্বর কি বলেছে, রিসিভড আ চেক ফ্রম অনুষ্কা, অনুষ্কার থেকে একটা চেক পাওয়া গেছে 10000 টাকা, অনুষ্কার থেকে একটা চেক পাওয়া গেছে 10000 টাকা। বলছে যে অনুষ্কার থেকে একটা চেক পাওয়া গেছে, কত টাকা চেক পাওয়া গেছে, 10000 টাকার চেক পাওয়া গেছে। মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, অনুষ্কা কে ছিল, আমাদের বিজনেসে অনুষ্কা ছিল ডেটা, কারণ অনুষ্কাকে আমরা ধারে গুডস পেয়েছিলাম, কত টাকা ধারে গুডস পেয়েছিলাম স্যার, 50000 টাকার গুডস ধারে পেয়েছিলেন, 50000 টাকার মধ্যে 30000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছে। এবার অনুষ্কা একটা চেক দিয়েছে, 10000 টাকা চেক দিয়েছে, তাহলে চেক দিলে বিজনেসে কি এসেছে স্যার, বিজনেসে চেক এসেছে, কি বললাম, অনুষ্কা চেক দিয়েছে, মানে কত টাকা চেক দিয়েছে স্যার, 10000 টাকা চেক দিয়েছে অনুষ্কা, তাহলে বিজনেসে কি এসেছে, বিজনেসে চেক এসেছে। তো দেখো এবার আমাকে দেখতে হবে, এই যে অনুষ্কা থেকে যে চেকটা পেয়েছি, সেই চেকটা কি আমরা আদৌ ব্যাংকে জমা করেছি, এটা কিন্তু খুব ভাইটাল। আমরা কারোর থেকে চেক পেতেই পারি, কিন্তু সেই চেকটা কি ব্যাংকে জমা করেছি স্যার, এখানে তো কিছু বলেনি, এখানে বলেছে অনুষ্কার থেকে চেক পেয়েছি, তারপরেই বলেছে অনুষ্কার থেকে যে চেকটা পেয়েছি সেটা ব্যাংকে জমা করেছি। তার মানে কি বলেছে, এখানে বলে দিয়েছে 13 নম্বরে বলেছে অনুষ্কার থেকে চেক পেয়েছি, 14 নম্বরে বলেছে অনুষ্কার থেকে যে চেকটা পেয়েছি সেটা ব্যাংকে জমা করেছি। তার মানে অনুষ্কার থেকে যে চেকটা পেয়েছি, তাহলে সেটা আমার কোথায় ছিল, সেটা বিজনেসের ক্যাশ বাক্সে ছিল। দেখবে বিজনেসের একটা লকার হয় তো, ক্যাশ বাক্স। আজকে ধরো, আজকে তারিখ, আজকে যেই তারিখ হোক, আজকে ধরো আমি কারোর থেকে একটা চেক পেলাম, ঠিক আছে, আজকে সাপোজ আমি ব্যাংকে জমা করতে পারলাম, তাহলে চেকটা কোথায় ছিল, আজকে আমার কাছেই আছে, কালকে ব্যাংকে জমা করলাম, ঠিক আছে। তাহলে অনুষ্কার থেকে চেক পেয়েছি, তাহলে অনুষ্কার থেকে চেক পেলে কি হবে, এখানে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অনুষ্কা অ্যাকাউন্ট 10000, 10000। বোঝার চেষ্টা করো, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। বলছি যে আমরা অনুষ্কার থেকে একটা 10000 টাকা চেক পেয়েছি, কিন্তু চেকটা কোথায় আছে, চেকটা আমাদের ক্যাশ বাক্সে পড়ে আছে। তার মানে কি, ক্যাশ বাক্সই তো বেড়ে গেল, আরে কে বেড়ে গেল, ক্যাশ বাক্সই তো বেড়ে গেল, চেকটা কোথায় আছে, ক্যাশ বাক্সে পড়ে আছে, তো ক্যাশ বাক্সটাই তো বেড়ে গেল, তাই না, ক্যাশ তো আছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাই এখানে ডেবিট দিলাম 10000 টাকা। কিন্তু টাকাটা কার থেকে পেয়েছি স্যার, অনুষ্কার থেকে পেয়েছি। তা আমরা যার থেকে টাকা পাই তাদের কি বলে, ডেটার্স, তো ডেটার্স এর থেকে টাকা পেলে ডেটার্স এর ব্যালেন্স অবশ্যই কমবে, তাই ডেটার্স অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। তো আশা করি 13 নম্বর বলবে, এবার একটু মুছে নেবো, কারণ এখানে ধরবে না, আর 5টা বাকি আছে। আচ্ছা এবার 14 নম্বর বলেছে ডিপোজিট অনুষ্কাস চেক ইনটু ব্যাংক, ঠিক আছে। 13 নম্বর কি বলেছিল, অনুষ্কার থেকে চেক পেয়েছিলাম, অনুষ্কার থেকে যে চেকটা পেয়েছিলাম সেটা আমি ক্যাশ বাক্সে রেখে দিয়েছি। এবার 14 নম্বরে কি বলেছে, অনুষ্কার থেকে যে চেকটা পেয়েছিলাম সেটা ব্যাংকে জমা করি। আরে মনে করো না, আজকে ধরো কারোর থেকে আমি একটা চেক পেয়েছি, ঠিক আছে, এবার ধরো আজকে ধরো রবিবার, তো রবিবার তো ব্যাংক বন্ধ, আমি কি করে আজকে ব্যাংকে জমা করবো, আমি ধরো কালকে সোমবার, কালকে ব্যাংকে জমা করতাম। তো ব্যাপারটা সেরকমই বলেছে, নতুন কিছু বলেনি। তো 14 নম্বর কি বলেছে, 13 নম্বরে বলেছে অনুষ্কার থেকে চেক পেয়েছি, সেই চেকটা তো আমার ক্যাশ বক্সে ছিল। 14 নম্বরে বলেছে, বা বলতে পারো পরের তারিখে বলেছে যে ব্যাংকে জমা করেছে। তো টাকাটা এখন কোথায় চলে গেছে, চেকটা এখন কোথায় জমা পড়ে গেছে, চেকটা এখন ব্যাংকে চলে গেছে।
তাহলে ব্যাংকে চলে গেছে, ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, ঠিক আছে। কত টাকা, 10,000 টাকা। চেকটা কোথায় ছিল স্যার, চেকটা ক্যাশ বাক্সে ছিল, তো ক্যাশ বাক্স থেকে চেকটা বের করতে হয়, নাহলে ব্যাংকে গেল কি করে, ব্যাংকে গেল কি করে, ক্যাশ বাক্স থেকে বের করতে হয়, তাহলে ক্যাশ বাক্স থেকে বের করেছি মানে ক্যাশ কমে গেছে, মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা, 10,000, 10,000। তাহলে এবার কি লিখবে, ন্যারেশন লিখবে, বিং অনুষ্কাস চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। আচ্ছা, এবার 15 নম্বরে চলে যাব। 15 নম্বরটা কি বলেছে, বলেছে পেড চেক টু ইমানা, ইমানাকে 10,000 টাকা চেক দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে দেখো ইমানার কথাটা বলি, ইমানা কে ছিল, ইমানা হচ্ছে আমাদের বিজনেসের একজন ক্রেডিটার্স, ক্রেডিটার্স মানে যার থেকে আমরা ধারে গুডস কিনি, ইমানা থেকে আমরা ধারে গুডস কিনেছিলাম। তো ঠিক আছে, একটু মনে করে নাও ইমানা থেকে কত টাকার গুডস ধারে কিনেছিলাম, 30,000 টাকার গুডস ধারে কিনেছিলাম। যদিও আমরা ইমানাকে 20,000 টাকা দিয়ে দিয়েছি, তাহলে বাকি ছিল আরো 10,000 টাকা। এখন সেই 10,000 টাকা, বাকি যে 10,000 টাকা ছিল, সেই 10,000 টাকা চেক দিয়েছি। তো ইমানাকে চেক দিলে কি হবে, বিজনেসের যে ব্যাংকে চেক, মানে চেক কোথায় ইউজ করা হয়, চেক ব্যাংকে ইউজ করা হয়, তাই তো, চেক মানে তো ব্যাংক। তার মানে ইমানাকে 10,000 টাকা চেক দিয়েছি, মানে ইমানাকে চেক দিয়েছি মানে আমাদের বিজনেসের ব্যাংকে যত টাকা ব্যালেন্স ছিল তার থেকে 10,000 টাকা ব্যালেন্স আরো কমে যাবে। তো ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তো 10,000 টাকা ক্রেডিট হয়ে গেল। আচ্ছা, চেকটা কাকে দিয়েছি, স্যার ইমানাকে দিয়েছি। ইমানা 10,000 টাকা পেতো, ইমানাকে 10,000 টাকা দিয়েছে, এখানে দিয়েছি ইমানা। ইমানা হচ্ছে আমাদের বিজনেসের ক্রেডিটার, কে, ইমানা হচ্ছে আমাদের বিজনেসের ক্রেডিটার, অর্থাৎ ইমানা আমাদের বিজনেসের কাছে 10,000 টাকা পেতো, ঠিক আছে, ওকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, মানে ক্রেডিটার্স কমে গেল, মানে ক্রেডিটার্স কমে গেল, ক্রেডিটার্সকে কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, ঠিক আছে। তার মানে ইমানাকে ডেবিট করো 10,000 টাকা, ইমানাকে ডেবিট করো 10,000 টাকা। টু, টু কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট, মানে 10,000 টাকা চেক দিই, চেক দিয়েছি মানে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, ব্যাংক অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে জার্নাল কি লিখবে, সরি ন্যারেশন কি লিখবে, বিং চেক পেড টু ইমানা, 15 তারিখ হয়ে গেল। মানে এখানে বারবার তারিখ বলছি, এটা তো তারিখ না, এখানে নাম্বারিং বলেছে, তারিখ হলে একটা নির্দিষ্ট একটা ফরম্যাট দিয়ে দেবে, তারিখ বলে দেয়নি, জাস্ট এখানে নাম্বারিং বলেছে। তো 15 এর পর কি হচ্ছে 16, 16 তারিখ কি বলেছে, বলেছে পেড চেক ফর রেন্ট, ঠিক আছে, কি বলেছে, পেড চেক ফর রেন্ট। দেখো এটা বোঝায় রেন্ট, রেন্ট মানে কি, রেন্ট জিনিসটা কি স্যার, রেন্ট মানে হচ্ছে বাড়ি ভাড়া। এই ধরো যে ব্যবসাটা করা হচ্ছে, ওদের নিজস্ব কোনো জমি নেই, অর্থাৎ বলতে পারো নিজস্ব কোনো জায়গা নেই বিজনেস করার মতো, তো নিশ্চয়ই কারোর থেকে বাড়িটা ভাড়া করতে হয়েছে, কারোর থেকে বাড়ি ভাড়া করতে, যার থেকে বাড়ি ভাড়া করি তাকে কি বলে, ল্যান্ডলর্ড, বাড়ির মালিক। যার থেকে বাড়ি ভাড়া করি সেই বাড়ির মালিককে তো প্রতি মাসে একটা ভাড়া দিতে হবে। তো এখানে কি বলেছে, বাড়ি ভাড়া দিয়েছি কত, 3,000 টাকা, কত বাড়ি ভাড়া দিয়েছি, 3,000 টাকা। এবার দেখো, এবার বুঝতে হবে রেন্ট কোনটা, রেন্ট কি, রেন্ট হচ্ছে আমাদের এক ধরনের খরচ, কারণ যার বাড়িতে ব্যবসা করছি তার বাড়ির পুরো বেনিফিট নিয়েছি, বেনিফিট নেওয়াকে খরচ বলে। তো রেন্ট হচ্ছে আমাদের খরচ, রেন্ট হচ্ছে আমাদের খরচ। আর কি হচ্ছে, এতে খরচটা আমার বেড়ে যাচ্ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। এবার এই যে রেন্টের টাকাটা যখন দিলাম না, কিসের মাধ্যমে দিলাম টাকাটা, টাকাটা চেকের মাধ্যমে। চেক কোথায় ইউজ করেছে, চেক ব্যাংকে ইউজ করা, অর্থাৎ বিজনেসের যে মালিক, বা বলতে পারো বিজনেস মালিক না, বিজনেস, বিজনেসের তো ক্যাশ টাকা ওর কাছে হয়তো তখন ক্যাশ টাকা সাফিসিয়েন্ট ছিল, একটা চেক দিয়ে দিয়েছে। তো চেক কোথায় ইউজ করে, ব্যাংকে। তো সেক্ষেত্রে কি হবে, চেক দিয়েছে মানে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, চেক তো ব্যাংকে ইউজ করা হয়, তাই তো। তার মানে বাড়ির মালিককে কত টাকা চেক দিয়েছে, স্যার 3,000 টাকা চেক দিয়েছে, তার মানে চেক তো ইউজ করা হয় ব্যাংকে, তো চেক দিয়েছে মানে ব্যাংকের ব্যালেন্সটা কমে যাবে, চেক মানে ব্যাংক। এই যে রেন্টের টাকাটা পেড করেছে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে, ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, ব্যাংকের ব্যালেন্স কমে মানে অ্যাসেট কমে যাচ্ছে, মানে ক্রেডিট, অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়। জার্নাল কি লিখবো, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা, 3,000, 3,000, 3,000, 3,000। ন্যারেশনটা লিখো, কি লিখবে, বিং রেন্ট পেড বাই চেক, বিং রেন্ট পেড বাই চেক। 17 নম্বর কি বলেছে, বলছে পেড স্যালারি টু এমপ্লয়ি, স্যালারি, তাই স্যালারি আমরা কাদের দিই, স্যালারি তো আমরা এমপ্লয়িদেরই দিই, মানে যারা চাকরি করে তাদেরই স্যালারি দিই। কত টাকা স্যালারি বলেছে, 10,000 টাকা স্যালারি। আচ্ছা, স্যালারি পে করেছি, তো স্যালারি পে করলে বিজনেসের ক্যাশ বাক্স থেকে কি চলে যায়, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা মানে ক্যাশ বেরিয়ে যায়, ক্যাশ বেরিয়ে যায়, ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে, এটা তো হলো। এইবার স্যালারিটা মানে এই যে ক্যাশ থেকে ক্যাশ কমে গেল, কেন ক্যাশ কমে গেল, এমপ্লয়িদেরকে এই মাসে কাজ করিয়েছি, ঠিক আছে, অর্থাৎ এমপ্লয়িদের কাছ থেকে কাজটা নিয়ে নিয়েছি, অর্থাৎ ওদের থেকে বেনিফিট নিয়ে নিয়েছি, ওদের তো পেমেন্ট করতে হবে, তো ওদেরকে যে পেমেন্ট করবো সেটাকেই তো স্যালারি বলে। এমপ্লয়িদের যেই টাকাটা আমরা পেমেন্ট করি, কেন, ওদের থেকে বেনিফিট নিয়েছি বলেই তো পেমেন্ট করবো, এটাকে স্যালারি বলে। স্যালারি হচ্ছে আমাদের একটা এক্সপেন্সেস,
স্যালারি হচ্ছে আমাদের একটা এক্সপেন্সেস, বুঝতে পারলে বেনিফিট নিয়েছি তাই তো খরচ হয়েছে, বেনিফিট নিয়ে খরচ মানে, আর খরচ বাড়ছে মানে ডেবিট। এবার তোমরা বলতে পারো স্যার এখানে তো স্যালারিটা এমপ্লয়িকে দিয়েছি, এমপ্লয়ি নাম আসবে না? আমি বলেছিলাম নাম তখনই আসবে যদি বাকি থাকতো, যদি বাকি থাকতো তাহলে নাম আসতো, তো এখানে বাকি এটাই নাম আসবে না। যার নাম কি লিখবো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? এখানে টাকাটা বলে দিয়েছে 10,000 টাকা। কত টাকা বলেছে? 10,000। 10,000 তো ন্যারেশন লিখো বিং স্যালারি পেড টু ক্যাশ, বা সরি বিং স্যালারি পেড ইন ক্যাশ, ইন ক্যাশ। লাস্ট 18 তারিখ 18 নম্বর কি বলেছে? পেড ইন্টারেস্ট অন লোন টু নিপেড, পেড ইন্টারেস্ট অন লোন টু নিপেড। মনে করার চেষ্টা করো তোমরা, মনে করার চেষ্টা করো নিপেডের থেকে আমরা লোন নিয়েছিলাম, ঠিক আছে? নিপেডের থেকে আমরা লোন নিয়েছিলাম তো। আরে যার থেকে আমরা লোন নিই, আমরা কারোর থেকে যদি ধার নিই তাকে তো একটা সুদ দিতে হয়, কারোর থেকে যদি আমরা লোন নিই তাকে তো একটা সুদ দিতে হয়। তো নিপেডকে আমরা কত টাকা সুদ দিয়েছি? স্যার নিপেডকে 2,000 টাকা সুদ দিয়েছি। তাই নিপেডকে সুদ দিলে বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে যাচ্ছে, বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে যাচ্ছে। ক্যাশ তো আছে, ক্যাশকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তো ক্যাশ ক্রেডিট হলো। কিন্তু সুদটা কাকে দিলাম? নিপেডকে যে সুদ দিয়েছি এটা তো বিজনেসের এক ধরনের খরচ, ঠিক আছে? বিজনেসের খরচ, আমি বেনিফিট নিয়ে নিয়েছি, ওর লোনটা তো আমি ইউজ করেছি, আমি বেনিফিট নিয়ে নিয়েছি, বেনিফিট নিয়ে তো খরচ পাই। তাহলে এই খরচটার নাম কি? ইন্টারেস্ট অন লোন, বা কেউ কেউ লিখে ইন্টারেস্ট অন নিপেড লোন, ঠিক আছে? এটা খরচ, খরচ বাড়ছে মানে ডেবিট। যার নাম কি লিখবো? ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু নিপেড অ্যাকাউন্ট, টু নিপেড সরি ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, নিপেড না টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 2,000। 2,000 তো ন্যারেশন লিখো, ন্যারেশনটা লিখো বিং ইন্টারেস্ট অন লোন পেড ইন ক্যাশ, ঠিক আছে? বিং ইন্টারেস্ট অন লোন পেড ইন ক্যাশ। তো আশা করি বুঝতে পেরেছো। আমি না কতগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো, যে অঙ্কগুলো তোমরা বাড়িতে পারবে, এই একটা গোটা পয়েন্ট করালাম, এর উপর বেস করে কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে যেগুলো তোমরা করতে পারবে, অবশ্যই করবে। অসুবিধা হলে তো আমি চেক করে দেবো, ঠিক আছে?